হ্যালো ফ্রেন্ডস, ওয়েস্ট বেঙ্গল পিএসসি ফুড এসআই এর ম্যাথ প্র্যাকটিসের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা যারা ফার্স্ট ক্লাসটি এখনো পর্যন্ত দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলে আপলোড করা আছে, তারা গিয়ে অবশ্যই ভিডিওটি দেখে নাও। তোমরা সেখানে কিন্তু অনেক বিভিন্ন টাইপের নতুন অঙ্ক কিন্তু তোমরা দেখতে পারবে এবং তার শর্টকাট প্রসেস কিন্তু সেখানে আমরা আলোচনা করেছি এবং সেই অঙ্কের থেকে তোমরা অনেক অঙ্ক কিন্তু পরীক্ষার এক্সামে কমনও পেয়ে যেতে পারো। অতএব আগের অঙ্কগুলো দেখো, পিডিএফ আছে, তোমরা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিও। এছাড়া তোমাদের কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে জানিও। আজকে আমরা আরো বিশেষ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব, যে অঙ্কগুলো কিন্তু আমাদের পিএসসির যত রকম এক্সাম আছে সব এক্সামগুলোতে কিন্তু তোমাদের খুব হেল্প করবে। এছাড়াও রেলের অথবা তোমাদের এসএসসির যে এক্সামগুলো আছে সেই এক্সামে কিন্তু এই টাইপের ট্রিকি টাইপের কোশ্চেন কিন্তু তোমরা পেয়ে যাবে, আর এই শর্টকাট প্রসেস নিয়েও আমরা কিন্তু আলোচনা করব। অতএব তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। কোনো পোর্শনে কোনো অঙ্কে কোনো রকম যদি ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে? তোমাদের সমস্যার সমাধান করে দেওয়া হবে। আচ্ছা, ফার্স্ট অঙ্ক কি আছে দেখে নেওয়া হোক যাক। আচ্ছা দেখো, এখানে বলা হচ্ছে, প্রথম অঙ্কটা দেখো, বলা হচ্ছে কি, 0.88 মিটার কিউব লোহা থেকে এত থেকে 14 মিটার দৈর্ঘ্য এবং 4 সেমি ব্যাস বিশিষ্ট কতগুলি দণ্ড পাওয়া যাবে আমাদেরকে বের করতে হবে। তাই এটা কিন্তু একটা লোহার কিন্তু আয়তন দিয়েছে, ঠিক আছে? কতটা পরিমাণ লোহা আছে সেই পরিমাণটা দিয়েছে। সেই পরিমাণটাকে আমরা যদি এখানে যে দণ্ডগুলো আছে, দণ্ডগুলো অ্যাকচুয়ালি কিন্তু চোঙ, ঠিক আছে? এমন দণ্ড আছে, এই দণ্ডের আয়তন দিয়ে যদি ভাগ করে দিই, একটা দণ্ডের আয়তন দিয়ে যদি ভাগ করে দিই এই টোটাল আয়তনটাকে, তাহলে কিন্তু আমরা কতগুলো লোহার দণ্ড আছে আমরা পেয়ে যাবো। তাহলে আমরা ফার্স্ট অফ অল কি করবো, 0.88টা লিখে নিচ্ছি। তারপরে স্টেপ কি, আমাদের এই যে মাপটা বলেছে এই মাপ অনুযায়ী একটা লম্ববৃত্তাকার চোঙের আয়তন কত হতে পারে সেটা আমরা প্রথমে দেখে নেব। তাহলে দেখো, লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার এইচ। তাহলে এখানে পাই এর মান কত, 22/7 আর। আচ্ছা, আরটা এখানে লক্ষ্য করো, দেখো এককটা কত হচ্ছে, সেন্টিমিটার আছে। সেন্টিমিটার থেকে মিটারে যেতে গেলে কত দিয়ে আমাদের ভাগ করতে হয়, 100 দিয়ে ভাগ করতে হয়। অতএব 4/100 এর হোল স্কয়ার হবে ইন্টু এইচ, এখানে এইচ এর মানটা কত, 14 আছে, ঠিক আছে? তাহলে 0.88টাকে আরেকবার লিখে নিচ্ছি আমরা। আচ্ছা, 22/7, 7 দিয়ে যদি এটাকে আমরা ডিভাইড করি তাহলে কত পেয়ে যাবো আমরা, 2 পেয়ে যাবো। তাহলে 22টা এখানে পড়ে থাকছে। 4 এর, আচ্ছা এখানে 4টা কি বলেছিল, 4টা কিন্তু ব্যাস বলেছে, অতএব এখানে কিন্তু 4 হবে না, এখানে ব্যাসার্ধ 2 হবে, ঠিক আছে? 2, 100টাকে আমরা উপরে আমরা একের পরে 4টে শূন্য দিয়ে দিচ্ছি, স্কয়ার হচ্ছে, আর নিচে কত থাকছে, আরো 2 পড়ে থাকছে, ঠিক আছে? এখান থেকে পয়েন্ট তুললে পরে আমরা নিচে কত পেয়ে যাবো, আমরা 100 গুণ পেয়ে যাবো, ঠিক আছে? নিচে 100 গুণ হয়ে যাবে, ঠিক আছে? এই পর্যন্ত বোঝা গেল। আর এটা কত হবে, 2 এর স্কয়ার, এটা কত হয়ে যাবে, 2 এর স্কয়ারটা এটা 4 হয়ে যাবে, ঠিক আছে? 2 এর স্কয়ারটা 4 হয়ে যাবে। এবার দেখো, আমরা যদি এটা দিয়ে যদি এটাকে যদি ভাগ করতে, তাহলে 4 পাবো, 4 দিয়ে এটাকে ভাগ করলে পরে 4 4 কেটে যাচ্ছে, এখান থেকে শূন্য শূন্য আমরা কেটে দিচ্ছি, তাহলে উপরে কত থাকছে, 100/2 থাকছে, অর্থাৎ 50টি আমরা এই লম্ববৃত্তাকার দণ্ডগুলো আমরা পেয়ে যাব। আশা করি আগের অঙ্কটা তোমরা বুঝতে পারলে। তোমাদের তবুও যদি ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশনে জানিও, নেক্সট ক্লাসে এই টাইপের আরেকটি অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আচ্ছা, পরে একটা অঙ্ক দেখো, এটা একটা রিজনিং এর কোশ্চেন আছে। বলা হচ্ছে আজ বৃহস্পতিবার হলে 59 দিন পর কি বার হবে আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? এমন যদি দিয়ে দেয় যে এত দিন পরে কি বার আসতে পারে, আজকে যে বার আছে সেই বার ছাড়া অন্য কতদিন পরে কত বার হবে, সেই যত দিন পরে দেবে সেই যে সংখ্যাটা, সেই সংখ্যাটাকে তোমরা সবসময় 7 দিয়ে ভাগ করবে। 7 দিয়ে ভাগ করবে কেন, কারণ 7 দিনে আমাদের এক সপ্তাহ হয়, তারপরে কি হয়, আবার রিপিট হয়, সেই জন্য আমরা 7 দিয়ে ভাগ করবো। 7 দিয়ে 7 8 এখানে কত হয়ে যাবে, 56 হয়ে যাবে। এবার যেই ভাগশেষটা পাবো এটাই আমাদের কি হবে, অড ডে হবে। এই যে এখানে যে আমরা যে অড ডে যেরকম 3 পেয়েছি, এই 3টে ডেট আমাদের রিপিট করলে পরেই, পরপর গুণলে পরেই আমরা পেয়ে যাবো। তাহলে আমাদের বৃহস্পতিবার, ঠিক আছে, থার্সডে, থার্সডের পরে আসবে কি ফ্রাইডে, তারপরে আসবে স্যাটারডে, তারপরে আসবে কি সানডে। 3 দিনের এটা 1 2 3, তাহলে আমাদের 3 দিন পরে আমাদের বারটা কি আসবে, সোমবার আসবে। আশা করি তোমরা বুঝতে পারলে, না বুঝতে পারলে কমেন্ট সেকশনে জানিও। আবার পরের নেক্সট ক্লাসে এমন একটা অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সারটা কিন্তু রবিবার হবে। নেক্সট দেখো কি বলা হচ্ছে, 42 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলাকার তারকে একটি আয়তক্ষেত্রে পরিণত করা হবে। তাহলে আমাদের প্রথমে আগে ছবিতে দেখে নিই, এইটা একটা বৃত্তাকার গোলক, এখান থেকে আমাদের ট্রান্সফার হচ্ছে কিসে, একটি আয়তক্ষেত্রে ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, যার বাহুর অনুপাত কত, 6:5, তাহলে এটাকে আমরা 5x ধরলাম, এটাকে আমরা 6x ধরলাম। তাহলে দেখো এর যে পরিসীমা হবে, এই পরিসীমার সঙ্গে বৃত্তের যে পরিসীমা বা বৃত্তের যে পরিধি হবে সেটা সম্পূর্ণ একদম কি হবে, সেম হবে। তাহলে বৃত্তের পরিসীমা, এর ব্যাসার্ধ কত বলে দিয়েছে, ব্যাসার্ধ বলে দিয়েছে 42, তাহলে বৃত্তের পরিসীমা কত হবে, বৃত্তের পরিসীমা হচ্ছে 2πr, অর্থাৎ এখানে 42 হবে, ঠিক আছে? এই পর্যন্ত।
এবার দেখো আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ করলে কত হবে, এখানে 11x হবে। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, ঠিক আছে, এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা সিম্পলি ভাবে দেখো কত পেয়ে যাচ্ছি, 2 ইন্টু 22/7 ইন্টু 42 সমান সমান কত, 2 ইন্টু 11x। ঠিক আছে, 11 দিয়ে এটা কাটো, কত হবে 2 হয়ে যাবে, 2 দিয়ে এটা কাটো 2 হয়ে যাবে, এটা করলে পরে কত হয়ে যাচ্ছে 6 হয়ে যাচ্ছে। তাহলে x সমান সমান আমরা কত পেয়ে যাচ্ছি, 6 দুগুণী 12 পেয়ে যাচ্ছি। এবার এখানে আমাদের প্রশ্নতে কি বলা হচ্ছে যে আয়তক্ষেত্রের সবচেয়ে যে ছোট বাহুর মাপ বের করুন বলেছে। ঠিক আছে, তো এখানে সব থেকে ছোট বাহুর মাপে কত আছে, 5 অনুপাত আছে, 5x আছে, তাহলে 5x সমান সমান কত হবে 12 ইন্টু 5 অর্থাৎ 60 সেন্টিমিটার আমাদের এখানে কি হবে, ছোট বাহু কি হবে। এখানে অপশনটা একটু ভুল দেওয়া আছে, এটা হচ্ছে যে 60 সেন্টিমিটার হবে। ঠিক আছে, তাহলে এটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট দেখো কি বলা হচ্ছে, পিতার বয়স জ্যেষ্ঠ পুত্রের বয়সের দ্বিগুণ, 10 বছর পরে পিতার বয়স কনিষ্ঠ পুত্রের বয়সের 3 গুণ হবে। কত গুণ হবে, 3 গুণ হবে। তাহলে পুত্রদ্বয়ের বয়সের পার্থক্য 15 বছর হলে পিতার বয়স নির্ণয় করো। ঠিক আছে, বর্তমান বয়সটা নির্ণয় করতে বলেছে। তাহলে পিতার বয়স, আমরা এখানে জ্যেষ্ঠ পুত্রের যে এল্ডার সন আছে, ঠিক আছে, এল্ডার এল্ডার সন আছে, যে এল্ডার সনের বয়সটাকে আমরা x ধরে নিলাম। তাহলে এখানে ফাদারের বয়স কত হবে বা পিতার বয়স কত হবে, পিতার বয়স 2x হবে। এবার 10 বছর পরে বয়সটা কত হয়ে যাবে, 10 যোগ হয়ে যাবে। এইবার বলা হচ্ছে যে কনিষ্ঠ যে পুত্র আছে, ঠিক আছে, তার বয়সটা আমরা কে ধরে নিলাম। ঠিক আছে, আচ্ছা কে ধরে নিচ্ছি, তাহলে বলেছে তার বয়সটা 10 বছর পরে পিতার বয়সের 3 গুণ হবে। 3 গুণ হলো, তাহলে কে সমান সমান কত আসছে, 3x প্লাস এত আসছে। এইবার বলা হচ্ছে যে এদের বয়সের অনুপাত, কাদের এই বয়সের পার্থক্য, যে বড় ছেলে আছে এবং ছোট ছেলে আছে তাদের বয়সের পার্থক্যটা কত, তাদের বয়সের পার্থক্যটা 15 বছর। তাহলে যে এল্ডার সন ছিল তার বয়স কত, x প্লাস 10, আর যে কনিষ্ঠ পুত্র আমরা তার বের করে নিয়েছি কত, 2x প্লাস 10/3 ইকুয়াল টু কত হয়ে যাবে, 15 হয়ে যাবে। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পরে কত পেয়ে যাবো, 3x পেয়ে যাবো, 30 পেয়ে যাবো, 2x পেয়ে যাবো, -10 পেয়ে যাবো, আর নিচে যে 3 থাকবে সেটা কত হয়ে যাচ্ছে, 3 15 45 হয়ে যাচ্ছে। 2x হচ্ছে, তাহলে x হচ্ছে, x থেকে বাদ দিলে পরে এখানে কত হয়ে যাচ্ছে, 20 হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো এখানে কত হয়ে যাচ্ছে, 20 হচ্ছে, 30 থেকে বাদ দিলে পরে হচ্ছে 20 থাকবে। তাহলে x সমান সমান কত হয়ে যাচ্ছে, 25 হয়ে যাচ্ছে। তাহলে x সমান সমান যদি 25 হয় তাহলে পিতার বর্তমান বয়স কত ছিল, 2x ছিল, তাহলে পরে পিতার বয়স কত হবে, 2 ইন্টু 25 অর্থাৎ 50 বছর বয়স হবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট দেখো, দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত, 5:4 হলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত বের করতে হবে। সিম্পলি দেখো আমাদের ক্ষেত্রফলের সঙ্গে বৃত্তের ক্ষেত্রফলের সঙ্গে তার ব্যাসার্ধের সম্পর্ক কি, স্কয়ারের সম্পর্ক। অতএব এদের অনুপাত যদি 5/4 হয়, রেশিও অনুপাতের রেশিও, রেডিয়াসের অনুপাত যদি 5/4 হয় তাহলে এদের আমাদের এরিয়ার রেশিওটা কত হবে, এরিয়ার রেশিওটা 25/16 হবে, অর্থাৎ 25:16 হবে। তাহলে বিটা কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে। কোন একটি ঘনকের প্রতি ধার দ্বিগুণ করলে ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে আমাদের এখানে বের করতে হবে। আমরা একটা ঘনককে যদি সিম্পলি আমরা কনসিডার করি, দেখো কেমন হয়। এই একটা ঘনক আছে, ঠিক আছে, এই একটা ঘনক আছে, এই ঘনকের এক একটা বাহু, প্রত্যেকটা বাহু সেম। ঘনকের এরিয়া কত, ঘনকের এরিয়া হচ্ছে 6a স্কয়ার। ঠিক আছে, এই 6a স্কয়ার থেকে এর রেডিয়াসটাকে যদি এর বাহুগুলোকে যদি আমরা দ্বিগুণ করে দিই তাহলে পরে কত হবে, 6 2a এর হোল স্কয়ার হবে সিম্পলি। তো এখানে পরিবর্তন পার্সেন্টেজটা আমাদের কত বের করতে হবে, এরিয়ার পার্সেন্টেজটা দেখো সিম্পলি একদম 6 2a এর হোল স্কয়ার থেকে আমরা বাদ দেবো 6a স্কয়ার বাই 6a স্কয়ার ইন্টু 100। এটা করলে পরে আমরা এখান থেকে দেখো 6 টা ভ্যানিশ হয়ে যাবে, a স্কয়ার স্কয়ারটা ভ্যানিশ হয়ে যাবে, 4 থেকে 1 বাদ থাকবে ইন্টু 10 100 হবে। ঠিক আছে, তো 3 ইন্টু 100 মানে কত, 300% হচ্ছে। তাহলে তো ডিটা কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে। আচ্ছা, এরকম করে দেখো কি বলা হচ্ছে, মনোজ 10 ঘন্টায় 10 পাতার একটি রিপোর্ট টাইপ করতে পারে, আর ববি ওই কাজটি 15 ঘন্টা করতে পারে। তারা একসাথে 5 ঘন্টা কাজ করে, তারা তারা একসাথে 5 ঘন্টা কাজ করে। ঠিক আছে, তাহলে বাকি কাজটি লুসি 24 ঘন্টায় সম্পন্ন করলো। তারা ওই কাজটির জন্য যদি 2400 টাকা পায় তবে লুসি কত টাকা পাবে আমাদেরকে বের করতে হবে। দেখো প্রথম ক্ষেত্রে মনোজ মনোজ 10 ঘন্টায় যদি সিম্পলি দেখো একদম, মনোজ 10 ঘন্টা যদি 100টা পাতা টাইপ করতে পারে তাহলে 5 ঘন্টায় মনোজ কত পাতা টাইপ করবে, 50 পাতা টাইপ করবে। ঠিক আছে, 50 পৃষ্ঠা পেজ টাইপ করবে। একই রকম ভাবে যদি ববির ক্ষেত্রে আসি, ববি 15 ঘন্টায় 100 পাতা টাইপ করতে পারে, তাহলে 5 ঘন্টায় কত পাতা টাইপ করতে পারবে,
5 ঘন্টায় কত পাতা টাইপ করতে পারবে? 100/3 পেজ টাইপ করতে পারবে। ঠিক আছে, 100/3 পেজ টাইপ করবে। তাহলে আমাদের এখানে কাজের পরিমাণ লুসির আর 2 ঘন্টার জন্য কাজের পরিমাণ কতটা বাকি ছিল লুসির ক্ষেত্রে? লুসির ক্ষেত্রে বাকি ছিল 100 থেকে আমরা যদি 50 আর 100 প্লাস এত যদি বাদ দিই, সেই পরিমাণটা কত? 50/3 পেজ বাকি আছে। তাহলে এদের কাজের অনুপাতকে যদি আমরা অনুপাত করে দিই, তাহলে এটা কে কত টাকা পাবে আমরা সেটা সহজেই বের করতে পারবো। তাহলে এদের কাজের অনুপাত কত? প্রথমে 50 পেজ করেছিল, তারপরে কত করেছে? 100 পেজ করেছে, তারপরে কত করেছে? 50/3 পেজ করেছে। এখানে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই রেশিওতে, ঠিক আছে, তাহলে কত হবে? 150, 100 এবং কত হবে? 50 হবে। তাহলে এখান থেকে সিম্পলি আমরা যদি করে দেখি, তাহলে পরে 50 দিয়ে করলে পরে 3:2:1 হবে। তাহলে এখানে লুসির টাকা পাওয়ার পরিমাণ কত হবে? 2400 সঙ্গে আমরা অনুপাতের যোগফল করলে পরে কত পেয়ে যাবো? 6 পেয়ে যাবো, আর উপরে কত হবে? 1 হবে। এখান থেকে যদি আমরা ডিভাইড করি তাহলে কত পাচ্ছি? 400 পাচ্ছি, অর্থাৎ 400 টাকা পাবে। ডিটা কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। আচ্ছা, নেক্সট দেখো, সীমান্তিকা দুটি রেডিও প্রতিটি 2000 টাকায় বিক্রয় করলো। এটিতে সে 10% লাভ করে এবং অন্যটিতে 16% তার ক্ষতি হয়। তাহলে সামগ্রিকভাবে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আচ্ছা, প্রথমেই বলে রাখি, যদি একই বিক্রয় মূল্যের কোনো একটি দ্রব্য প্রথমে যদি সেম লাভে বিক্রয় করে আবার সেম লাভেই যদি আবার ক্ষতি করে, তাহলে এই ক্ষেত্রে সবসময় কিন্তু লসেই হয়। অর্থাৎ আমাদের এখানে কিন্তু লস পার্সেন্টেজ হবে। এই লস পার্সেন্টেজটা কত হবে ক্যালকুলেট করব? এই যে সেম পরিমাণ আছে, এই সেম পরিমাণটার আমরা কি করব? স্কোয়ার করব, ডিভাইডেড বাই 100 করব। এবার লসের জন্য আমরা এখানে মাইনাস দিলাম, ঠিক আছে, এরকম হয়। তাহলে 16 যদি আমরা গুণ করি তাহলে কত পেয়ে যাবো? 256 পেয়ে যাবো, বাই 100 করবো। 256/100 মানে কত? 2.56 মাইনাস 2.56 আমাদের কি হবে? এক্ষেত্রে লস হবে। আচ্ছা, যদি 3টি আমকে 4টির ক্রয় মূল্যে বিক্রয় করা হয় তবে লাভ হবে কত? বের করতে হবে। দেখো, 3টি আমকে, হ্যাঁ, 4টির ক্রয় মূল্যে, তাহলে 4টির ক্রয় মূল্য মানে 4cp ইকুয়াল টু 3sp। তাহলে এখানে cp/sp এর রেশিওটা কত? cp/sp এর রেশিও 3/4। তাহলে এই ক্ষেত্রে লাভ কত হচ্ছে আমাদের? লাভ কত হচ্ছে? এক্ষেত্রে আমাদের লাভ হচ্ছে 1 ইউনিট লাভ হচ্ছে। এই 1 ইউনিট লাভ হচ্ছে কত ইউনিটে? 3 ইউনিটে। তাহলে 100 ইউনিটে কত হবে? এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 33 গুণ 1/3% আমরা এখানে এই প্রফিট পার্সেন্টেজটা পেয়ে যাব। আচ্ছা, দেখো কি বলা হচ্ছে, একটি ট্রেনের দৈর্ঘ্য 150 মিটার, গতিবেগ কত? 41 কিলোমিটার পার ঘন্টা। এক ব্যক্তি 11 কিলোমিটার পার ঘন্টা বেগ নিয়ে ট্রেনটির অভিমুখে দৌড়াচ্ছে। কত সময় ট্রেনটি ওই ব্যক্তিকে অতিক্রম করতে পারবে বের করতে হবে। তাহলে দেখো এখানে কি করা হচ্ছে, ট্রেনটা যেদিকে যাচ্ছে ব্যক্তিটাও সেই দিকে যাচ্ছে। ট্রেনটা এদিকে কত যাচ্ছে? 41 কিলোমিটার পার ঘন্টা যাচ্ছে, আর ব্যক্তিও 11 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে আগাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের রেজাল্টেন্ট, যেহেতু সেম ডিরেকশন সেম, তাহলে এখানে ক্ষেত্রে আমাদের রেজাল্টেন্ট ভেলোসিটি বা রেজাল্টেন্ট স্পিড স্পিড কত হবে? এই দুটো মাইনাস হবে, মাইনাস হলে পরে 30 কিলোমিটার পার ঘন্টা হবে। ঠিক আছে, এবার কত সময় অতিক্রম করবে? আমরা দেখো, আমরা স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম, এই ফর্মুলাটা জানি। এখান থেকে আমাদের কি বের করতে হবে? টি বের করতে হবে। টি বের করতে হলে যে দৈর্ঘ্যটা থাকবে সেই দৈর্ঘ্যটাকে আমরা স্পিড দিয়ে ডিভাইড করবো। এবার দেখো, এইখানে একটা লোক, তাকে যদি কোনো একটা ট্রেন যদি পাস করতে চায়, তার মানে কি সেই ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করছে। তাহলে এখানে ট্রেনের দৈর্ঘ্য কত? 150 মিটার। ঠিক আছে, আর স্পিডটা কত? 30 কিলোমিটার পার ঘন্টা। এখানে এটা যেহেতু কিলোমিটার পার ঘন্টা আছে, একে আমরা মিটার পার ঘন্টায় নিতে গেলে পরে আমরা কি করবো? 1000 দিয়ে গুণ করব এবং 3600 দিয়ে ভাগ করলে পরে উপরে 3600 গুণ হয়ে যাবে। এই ক্যালকুলেশনটা হবে। দুটো দুটো শূন্য কাটছি, এখান থেকে একটা শূন্য কাটছি। ঠিক আছে, তাহলে পরে দেখো কত হচ্ছে, 3 অক্ষে 3, আচ্ছা 3 দুগুণে 6 হবে। এখানে 3 দিয়ে করলে পরে কত হচ্ছে? 10 হচ্ছে। 5 দিয়ে করলে পরে 2 হবে, আর এটাকে যদি 5 দিয়ে করা হয় তাহলে পরে 3 হবে। 2 দিয়ে এটা করলে পরে 6 হবে, অর্থাৎ কত হচ্ছে? 18 সেকেন্ড হচ্ছে। তাহলে আমাদের এই যে এখানে যে ট্রেনটা আছে, এই ট্রেনটা ওই ব্যক্তিটাকে অতিক্রম করতে গেলে কত সময় লাগবে? 18 সেকেন্ড কিন্তু সময় লাগবে। আশা করি তোমরা প্রত্যেক কটা অঙ্ক বুঝলে। কোনো অঙ্কেতে যদি কোনো রকম ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশনে জানিও। এর পরের ক্লাসে কিন্তু আমরা আরো অনেক ইন্টারেস্টিং অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।